শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে সরকার। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, নৈতিকভাবে সরকার কোনো অবস্থান নিতে পারে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক সূর্য সেনের শাহাদাত বার্ষিকী আজ। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। মুক্তিযুদ্ধের বীর সেনানী এটিএম হায়দারের জন্মদিন আজ। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আসন্ন গণভোটকে নিয়ে প্রচারণায় নেমেছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন সরকারি প্রচার যন্ত্র এবং স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ব্যবহার করে সরকার বলছে, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলে নাগরিকরা কিভাবে উপকৃত হবে। 11 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার আসলে সংস্কারের সরকার, তাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর এখতিয়ার তারা রাখেন। তবে এ ব্যাপারে একমত নন রাজনীতিবিদ ও রাজনীতির বিশ্লেষকরা। তারা বলছেন, 22 তারিখ শেষ হওয়ার আগেই এ ধরনের প্রচারণায় নেমে সরকার আচরণবিধি ভঙ্গ করছে। এর চেয়ে বড় কথা, গণভোটের আয়োজক সরকার। তারা সুস্পষ্টভাবে একটি পক্ষ নিতে পারে না। এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাঙালিয়ানাকে জানিয়েছেন, তার দল এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছে। তিনি মনে করেন, এই মুহূর্তে এ ধরনের প্রচারণা কোনোভাবেই বৈধ হতে পারে না। তিনি বলেন, প্রথমত সরকার এটা করতে পারে না। নির্বাচন কমিশন তারা কিছু আচরণ করেছে, সেই আচরণবিধি সরকারকে মানা উচিত। নির্বাচন কমিশন সব প্রার্থীর জন্য আগামী 22 জানুয়ারি থেকে প্রচারণার সুযোগ দিয়েছে। এর আগে এই ধরনের প্রচারণা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের আচরণবিধির লঙ্ঘন। আমরা এটার ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে সরকার এবং সরকারের উপদেষ্টারা প্রকাশ্যে তারা এখনই ভোটের পক্ষে তারা প্রচারণা শুরু করেছে, যেটা আমাদের নির্বাচনী বিধির লঙ্ঘন। অবশ্য সিপিবি সভাপতি এও জানান, তার দল গণভোটকে অসাংবিধানিক ও অপ্রয়োজনীয় বলে মনে করেন। তিনি বলেন, গণভোট হতে পারে তখনই যখন একটা নির্বাচিত পার্লামেন্ট কোনো জরুরি বিষয় নিয়ে মতবিরোধ দেখা যায়, তখন পার্লামেন্ট ইচ্ছা করলে তখন গণভোটের ব্যবস্থা করতে পারে। এটা আমাদের সংবিধানের 142 ধারায় সেটা আছে। এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গেও। অবশ্য তারা কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সিরাজুল ইসলাম মনে করেন, সরকারের এই ধরনের প্রচারণায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি বলেন, এখানে হ্যাঁ ভোটের পক্ষে দেশের সব মানুষ ভোট দেবে আমরা ধরে নিচ্ছি। আবার কোনো মানুষ যদি না বলতে চায়, তারও তো অপশন আছে। অপশন তো আছে হ্যাঁ এবং না। এখন হ্যাঁ এর পক্ষে ন্যায় নিষ্ঠতা আর নার পক্ষে অন্যায় যদি ব্যাপারটা হয়, তাহলে অন্যায়কে আমরা ভোট দেওয়ার সুযোগ দিলাম কেন? এই অন্যায় অপশনটা রাখলাম কেন? সেটা তো একটা প্রশ্ন। রাজনীতি সংশ্লিষ্টরা আরও বলছেন, এভাবে গণভোট নিয়ে নিজস্ব অবস্থান তৈরি করে সরকার স্বয়ং জনগণের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো আচরণ করছে। দীর্ঘদিন অবাধ নির্বাচন না দেখা ভোটাররা বিষয়টিকে ভালোভাবে নাও নিতে পারে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা একটি ঐতিহাসিক মামলায় 12 জানুয়ারি সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে বিচার কাজ শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময় পর এই প্রথম নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত পূর্ণাঙ্গভাবে জাতিগত নিধন সংক্রান্ত কোনো মামলার শুনানি করতে যাচ্ছে। এই মামলার রায়ের প্রভাব শুধু মিয়ানমারের ক্ষেত্রেই নয়, অন্য দেশগুলোর উপরও পড়তে পারে। বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিগত নিধন মামলার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন চালানোর অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘে মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কোনজিয়ান রয়টার্সকে বলেন, জাতিগত নিধনকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এবং কিভাবে তা প্রমাণ করা যাবে এবং সেগুলো লঙ্ঘনের প্রতিকার নিশ্চিত কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে এই মামলা।
মুসলিম অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হানিফ নামে এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। 12 জানুয়ারি সকালে টেকনাফের হুয়াইকাং সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত হানিফ স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, 11 জানুয়ারি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কয়েকজন সদস্য গুলি ছুটতে ছুটতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। পরে তারা মিয়ানমারের দিকে ফিরে যাওয়ার সময় সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাইন পুঁতে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভ দমনে দেশটির সরকার যা করছে তার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন কঠোর বিকল্পের কথা বিবেচনা করেছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়টিও রয়েছে। 11 জানুয়ারি রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা গুরুত্ব সহকারে দেখছি, সামরিক বাহিনীও দেখছে, আমরা খুবই কঠোর কিছু বিকল্প বিবেচনা করছি, আমরা সিদ্ধান্ত নেব। রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানান, তার সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতারা ফোন করে আলোচনা করতে চেয়েছেন এবং একটি বৈঠকের আয়োজন প্রক্রিয়াধীন। তবে তিনি এও জানান, হয়তো বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলায় উভয় আসামিকে জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যা ও উস্কানির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে 10 ফেব্রুয়ারি থেকে। 6 জানুয়ারি তাদের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগ গঠন না করার আবেদন করেন এবং অব্যাহতি চান। প্রসিকিউশন সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদালতে এ আদেশ দেন। এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অস্ত্র উদ্ধারও করতে পারেনি, এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা। 12 জানুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। 11 জানুয়ারি ট্রাম্প তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে যুক্ত লেখায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী 12 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য সহায়তা চাইলে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR তহবিল থেকে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে গণভোটের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সবার দায়িত্ব। এই ক্ষেত্রে ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কী ধরনের প্রভাব পড়বে এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, ICC বাংলাদেশকে শ্রীলঙ্কায় নয় বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন T20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য ICCকে দুবার চিঠি দিয়েছিল BCB। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়।
বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই বলে রেখেছেন, ভারতের অন্য ভিন্ন মানে তো ভারতেই খেলা। বাঙালিয়ানা শাইনের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।